আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আমাদের মধ্যে অনেকেরই ঠান্ডা কোনো কিছু খেতে গেলে বা গরম কোনো কিছু খেতে গেলে বা কেউ টক জাতীয় খাবার খেতে গেলে, আবার অনেকের মিষ্টি জাতীয় খাবার খেতে গেলে দেখা যায় দাঁতের গোড়া শিরশির করে। এই শিরশির করার কারণ কি, বা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে এই শিরশির করাটা কমানো যায়, বা চিকিৎসকের মাধ্যমে কি সমাধান রয়েছে, সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সাথে আছি আমি ডক্টর মোহাম্মদ ইমরান হোসেন, চিফ কনসালটেন্ট, ডেন্টাল ভিউ অর্থোডন্টিক্স অ্যান্ড ইমপ্ল্যান্ট সেন্টার, বনানী থেকে। আমাদের দাঁতের উপরিভাগে যে অংশটি থাকে, দেখতে হোয়াইটিশ যে লেয়ারটা থাকে, সেটির নাম হচ্ছে এনামেল। এই এনামেল কিন্তু আমাদের বডির সবচেয়ে শক্ত অংশ। এটি কিন্তু সহজে নষ্ট হয় না বা ক্ষয় হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটি আবার নষ্ট হতে পারে বা ক্ষয় হয়ে যেতে পারে। যেমন আঘাতের কারণে বা দাঁতে দাঁতে ঘর্ষণের ফলে বা শক্ত খাবার চিবানোর অভ্যাসের কারণে, অথবা আম, আম, আমাদের মুখে খাবার জমে থাকলে ব্যাকটেরিয়া সেখানে ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন করে এবং সেই অ্যাসিডের কারণে কিন্তু দাঁতের এই এনামেল ক্ষয় হয়ে যেতে পারে। এরপরে এই এনামেল ক্ষয় হলে যেটি হয়, দাঁতের ভিতরে যে এনামেলের নিচে থাকা ডেন্টিন, সেটি কিন্তু এক্সপোজ হয়ে যায়। আর এই ডেন্টিনই হচ্ছে আমাদের দাঁত শিরশির করা মূল কারণ। ডেন্টিন যদি একবার হাইপার সেন্সিটিভ হয়ে যায়, তখন কিন্তু আমাদের দাঁত শিরশির করা শুরু হয়। আমাদের দাঁত শিরশির করার মূল কারণ হচ্ছে ডেন্টিনাল হাইপার সেন্সিটিভিটি। তো যেসব খাবারে শিরশির করে, দেখা যায় যে ঠান্ডা জাতীয় কোনো কিছু খেলে, আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস, এইসব ঠান্ডা কোনো কিছু খেলে দেখা যায় দাঁতে প্রচণ্ড শিরশির করে। আবার অনেকেই আছে মিষ্টি জাতীয় খাবার খেলে, যেমন খেজুর, এই ধরনের খাবার খেলেও অনেকের প্রচণ্ড শিরশির করে। এছাড়া অনেকে আছে গরম চা জাতীয় খাবার বা কফি জাতীয় খাবার বা গরম পানি মুখে নিলে দেখা যায় অনেকের শিরশির করে। অথবা কেউ আছে যে ঠান্ডা বাতাস বা এমনি নর্মাল ফ্যানের বাতাসেও দাঁতের গোড়া শিরশির করতে পারে। অনেকের আছে দাঁত ব্রাশ করার সময় বা মাউথওয়াশ দিয়ে কুলকুচি করার সময় তখন শিরশির করে। নানান সময় এক একজনের এক এক কারণে শিরশির করতে পারে। তবে কি কি কারণে এই দাঁত শিরশির করতে পারে, আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই যেটি হতে পারে, এনামেল ক্ষয় হয়ে যদি ডেন্টিন এক্সপোজ হয়, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এলোমেলো বা নিয়মের বহির্ভূত যদি দাঁত ব্রাশ করা হয়, এবং শক্ত ভেসেলযুক্ত ব্রাশ ব্যবহার করে যদি এলোমেলোভাবে ব্রাশ করা হয়, তাই সেক্ষেত্রে কিন্তু দাঁতের এনামেল ক্ষয় হয়ে যায় এবং ডেন্টিন কিন্তু এক্সপোজ হয়ে যেতে পারে। এক্ষেত্রে দাঁত শিরশির করবে। অথবা আগের অনেক দিন যাবৎ দাঁতে দেখা যায় যে ফিলিং করা ছিল আগের, সেই ফিলিং এর পাশ দিয়ে নতুন করে অনেকেরই সেকেন্ডারি ক্যারিজ বা ক্যাভিটিস শুরু হয়। সেটির কারণে কিন্তু দেখা যায় যে আবার ডেন্টিন এক্সপোজ হয়ে যায় এবং সেই দিক দিয়ে আস্তে আস্তে শিরশির করে। ঠান্ডা পানি বা গরম কিছু খেলে তখন শিরশির করতে পারে। আঘাতের কারণে বা দাঁত ভেঙে যদি যায়, বা কোনো কারণে দাঁত ডেন্টিন এক্সপোজ হয়ে যেতে পারে, সেটির কারণেও শিরশির করে। এছাড়া আরও কিছু পেশেন্ট আছে আমাদের কাছে, অনেকেই আসে যারা দাঁতে দাঁত ঘর্ষণের অভ্যাস থাকে। এটি রাতেও হতে পারে বা দিনেও হতে পারে। আনকনশাস মাইন্ডে যারা থাকে, বা যখন আনকনশাস অথবা মানে সাবকনশাস মাইন্ডে যখন থাকে বা অন্য কোনো কিছু গভীরভাবে চিন্তা করতে থাকে, তখন কিন্তু দেখা যায় দাঁতে দাঁত ফ্রিকশন হয়, ঘর্ষণ হয়, এবং এই ঘর্ষণের ফলে দাঁতের এনামেল ক্ষয় হয়ে ডেন্টিন এক্সপোজ হয়ে যায়। সেক্ষেত্রেও কিন্তু দাঁতের শিরশির করতে পারে। এছাড়া আরেকটি কারণ আছে, দাঁতের ভুল পদ্ধতিতে ব্রাশ করার কারণে অনেকের কি হয়, দাঁতের গোড়া থেকে মাড়িটা সরে যায়। উপরে মাড়ি দেখা যায় উপরের দিকে উঠে যায়, নিচের মাড়ি নিচের দিকে নেমে যায় এবং দাঁত আলটিমেট আস্তে আস্তে বড় দেখা যায়। এতে যেটি হয়, মাড়ি উপরে উঠে গেলে বা নিচে নেমে গেলে যেটি হয়, দাঁতের রুট সারফেসটা কিন্তু এক্সপোজ হয়ে যায়। রুট সারফেসে কিন্তু আমাদের
ডেন্টিন খুবই কাছাকাছি থাকে, যার কারণে ডেন্টিন হাইপার সেন্সিটিভিটির সম্ভাবনা খুব বেশি থাকে এবং দাঁত শিরশির করতে পারে। এই ছিল আমাদের দাঁত শিরশির করার কারণ। আচ্ছা, আর এই প্রবলেমগুলা আমরা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে সলভ করতে পারি সেটি হচ্ছে আমাদের আজকে আলোচনা করব। দাঁতের শিরশির করা কিন্তু ঘরোয়া পদ্ধতিতেও আমরা অনেকে সমাধান করতে পারি। কিভাবে আমরা এই সমাধানটা করতে পারি? আমাদের প্রথমত যেটি করতে হবে, দাঁতের ব্রাশিং টেকনিকটা কিন্তু আমাদের কারেকশন করতে হবে। সঠিক পদ্ধতিতে আমাদের ব্রাশ করতে হবে। আর সঠিক পদ্ধতিতে ব্রাশ করার আমাদের চ্যানেলে আরো একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন কিভাবে দাঁতটাকে সঠিকভাবে ব্রাশ করতে হয়। আর আরেকটি ভিডিও আপনারা দেখতে পারেন ভুল পদ্ধতিতে কিভাবে ভুল পদ্ধতিতে ব্রাশ করলে দাঁতের কি ধরনের ক্ষতি হয় এবং ডেন্টিন এক্সপোজ হয় বা দাঁত শিরশির করে, সেই সম্পর্কে আরেকটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেটিও দেখতে পারেন। প্রথমত আমাদের দাঁতের ব্রাশিংটা কারেকশন করতে হবে। এরপর যেটি করতে হবে, প্রত্যেকবার ব্রাশ করার পরে ইন্টারডেন্টাল ব্রাশ দিয়ে আপনার দুই দাঁতের মাঝখানে জমে থাকা খাবারটা কিন্তু পরিষ্কার করতে হবে। এটি যাতে সেই খাবারের এখান থেকে ল্যাকটিক অ্যাসিড সিক্রেশন না হতে পারে। এটি করলে আপনার দাঁত ভালো থাকবে। আর যেটি করতে পারেন, এরপরে যদি অনেকের দাঁত শিরশির করে, সেই ক্ষেত্রে কিছু সেন্সিটিভিটি কমানোর জন্য বাজারে মেডিকেটেড কিছু টুথপেস্ট পাওয়া যায়। এই মেডিকেটেড কিছু টুথপেস্ট যেগুলোতে স্ট্রনশিয়াম ফ্লুরাইড কন্টেন করে, বা এই স্ট্রনশিয়াম হচ্ছে সেন্সিটিভিটি প্রিভেনশনের জন্য দায়ী। সো যেসব টুথপেস্টে স্ট্রনশিয়াম ফ্লুরাইডটা থাকে, সেই সব মেডিকেটেড টুথপেস্ট আমরা কিন্তু ইউজ করতে পারি। তবে এই ক্ষেত্রে ইউজ করার একটা নিয়ম আছে। অবশ্যই আপনারা সকাল এবং রাতে দুইবার করবেন। এবং এই টুথপেস্টটা কি করতে হবে, আঙ্গুলে করে নিয়ে আঠার মতো করে সবগুলো দাঁতের গোড়ায় সুন্দরভাবে লেপে দিয়ে রাখবেন। প্রায় 3 থেকে 5 মিনিট পর্যন্ত এইভাবে প্রত্যেকটা দাঁতের গোড়ায় বা যেসব দাঁতে শিরশির করে সেই সব দাঁতে লাগিয়ে রাখতে পারেন। এভাবে যদি আপনি 10 থেকে 15 দিন বা 1 মাস পর্যন্ত করেন, আপনার দাঁতের শিরশির করা কিন্তু বন্ধ হয়ে যাবে। আরেকটা বিষয়, সেটি হচ্ছে এইসব মেডিকেটেড টুথপেস্ট কিন্তু কন্টিনিউ ব্যবহার করা যাবে না। আপনার সেন্সিটিভিটি কমে গেলে তখন আর এটা ইউজ করবেন না এবং রেগুলার টুথপেস্টে ফিরে যাবেন। এরপর আসি, অনেকের দাঁত যাদের বেশি ক্ষয় হয়ে যায় বা দ্রুত অনেক বেশি নষ্ট হয়ে গিয়েছে, তারপরে সেন্সিটিভিটি কমতেছে না, তারা কিন্তু অতি সত্বর দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং কি কারণে এই সেন্সিটিভিটিটা হচ্ছে সেটা কিন্তু স্থায়ীভাবে সমাধান করে নিতে হবে। যাদের দাঁত অল্প ক্ষয় হয়ে গিয়েছে, তাদের কিন্তু এখন অনেক উন্নত মানের লেজার ফিলিং আসছে, বিভিন্ন ধরনের ফিলিং পাওয়া যায়, সেই সব ফিলিং করা লাগতে পারে। আবার অনেকের দাঁত দেখা যায় বেশি ক্ষয়ের পরিমাণের কারণে কিন্তু রুট ক্যানাল চিকিৎসা পর্যন্ত করা লাগতে পারে। তো এই ব্যাপারে ডেন্টিস্টরাই সিদ্ধান্ত নেবেন যে প্রত্যেকটা পেশেন্টের কেমন সিচুয়েশন এবং সেটার এগেনস্টে কি ট্রিটমেন্ট ব্যবস্থা রয়েছে। সকলের সুন্দর হাসি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।